নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা আসলে কার? জনাব তারেক রহমানের নাকি 5,500 মামা সজীব ওয়াজেদ জয়ের? কার পক্ষে উনি কাজ করছেন, কি উনি বলছেন সকাল এবং বিকাল? আজকে আমাদের বাংলাদেশের যে একটা প্রতিবেদন আসছে বা আমাদের সরকারের পক্ষ থেকে, আইন আদালতের পক্ষ থেকে যেই একটা তদন্ত রিপোর্ট আসছে, সেই তদন্ত রিপোর্টের মাধ্যমে ভারত রাষ্ট্র আপনার একটা প্রশ্নের ভূমিকায় চলে যাচ্ছে। আর এটার ইফেক্ট কি হবে আমি সেটা জানি না, তবে ভারতকে নিয়ে আবার ইন্টারন্যাশনালি কিছুটা খেলার চেষ্টা করছে বাংলাদেশ। আইনে তো কোনো বাধা নেই, তাদেরকে আপনি আটকাবেন কিভাবে? অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, সে কারণে সে কথাটা বলেছে। তিনি এটা বলেননি যে আমি চাই তারা নির্বাচন আসুক। এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। দৈনিক সমকাল একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে আজ। মানে খুব গরম বলি না আমরা, খুব গরম কোনো বিষয় না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। আমি রিপোর্টটা মূলত পড়তে চাই, এটাতে খুব বেশি নিজের টেক বলার জায়গা নেই, যা আছে সেটা বলবো শেষে, কিন্তু এই রিপোর্টটা পুরোটা একটু আমাদের শুনে রাখা দরকার। আমি পুরোটাই পড়বো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, এটা একটা রেকর্ড থাকুক, এবং আপনারা অনেকেই হয়তো পড়েননি, তাই আমার মনে হলো যে আপনাদের কাছে রিপোর্টটা একটু আনা দরকার। এটা আমাদের এই সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে আমাদের এই গণঅভ্যুত্থান প্রশ্নে। বাংলাদেশে আসছে পাকিস্তানি সৈন্য প্রশিক্ষণের জন্য। আমি জানি না নিউজটা সত্য কিনা, যদিও এটা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন মিশরে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা কথা আছে না, জাতে মাতাল তালে ঠিক। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী আবার একটি কলাম লিখলেন এবং কলাম লিখে তিনি রীতিমতো আরেকটা বোমা ফাটালেন। এই কলামটা হচ্ছে হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রংবদল। আমরা জানি যে জনতার চোখ নামে একটা মানবজমিনের আরেকটা পত্রিকা, সেই জনতার চোখে মতিউর রহমান চৌধুরী কলাম লিখেছেন এবং কলামে তিনি কিছু সত্য উপস্থাপন করেছেন। সেটা হচ্ছে যে বিশেষ করে দুইটা তথ্য তিনি খুবই গুরুত্বপূর্ণ। সেটা একটা হচ্ছে যে ক্যান্টনমেন্টে যে 624 জন আশ্রয় নিয়েছিল হাসিনা পালানোর পর জীবন বাঁচাতে, সেই 624 জনের সবাই নিজ নিজ দায়িত্বে চলে গেলেও একজন কিন্তু টিকে রয়ে গিয়েছেন। কে সেই ব্যক্তি এবং কী তার উদ্দেশ্য? আবারও একটা বক্তব্য দিয়ে সমালোচনার ঝড় বয়ে দিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা সাবেক একজন এমপি, তিনি হলো বিএনপির টপ লেভেলের একজন নেত্রী, যার বক্তব্য, যার কার্যকলাপ মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়। অবশেষে কি এমন কথা বলল যেটার কিছুটা বিশেষ অংশ আপনাদেরকে সামনে দেখিয়েছি, আর এই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না। তাছাড়াও আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও রয়েছে। বাংলাদেশে নাকি পাকিস্তানি সেনাবাহিনী পাঠানো হচ্ছে, কেন? ট্রেনিং দেওয়ার জন্য। তাহলে কি ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ করবে? এবং ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক ধীরে ধীরে আরও অবনতি, যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, যে কয়েকটা কথা বললাম মূলত এইগুলো বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সবাইকে বলবো ভাই, ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদের দেখতে হবে এবং জানতে হবে বর্তমান বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে কী টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং আওয়ামী লীগ বিএনপির কী পরিস্থিতি। আর একটা খবর আছে প্রিয় দর্শক, যে আওয়ামী লীগ কি তাহলে নির্বাচনে আসতে পারবে কিনা। তো চলুন আমি আর কথা না বাড়াই, যেহেতু শিরোনামগুলো ভিডিওর শুরুতে দেখছেন, বিস্তারিত দেখলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা আসলে কার? জনাব তারেক রহমানের নাকি 5,500 মামা সজীব ওয়াজেদ জয়ের? কার পক্ষে উনি কাজ করছেন, কি উনি বলছেন সকাল এবং বিকাল? তার মুখ থেকে আপনারা কিছু কথা শুনবেন এখন। তার কথাগুলো শোনার পরে আমি বাকি বিশ্লেষণ করব আপনাদের সামনে। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। এই যে গত 15 বছর মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি, রাজাকার শাবক, মুক্তিযুদ্ধ সন্তান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বা পাকিস্তানপন্থী, ভারতপন্থী, এইসব বলে বলে রাজনীতিটাকে একটা ঘৃণার ময়দানে পরিণত করেছে। এখানে উর্বর ভূমি পরিণত হয়েছে ঘৃণার, অসহিষ্ণুতার, নির্মূলের। এই জায়গায় জাতিকে ঐক্যবদ্ধ করে একটা রাষ্ট্রকে সামনে নিয়ে যাওয়া, ইট ইজ অ্যানাদার বিগ চ্যালেঞ্জ দ্যাট বিএনপি is going to face যদি তারা এর মধ্যে আসে। 3 হচ্ছে, যদি বিচার প্রক্রিয়া একটা মোটামুটি অবস্থায় এসে না দাঁড়ায়, বিএনপি যতই সুষ্ঠু বিচার করুক না কেন, আদালত যতই নিরপেক্ষ থাকুক না কেন, প্রশাসন পুলিশ যতই সুষ্ঠু তদন্ত করুক না কেন, দিন শেষে 10 বছর 15 বছর পর এই ব্লেম বিএনপির ঘাড়ে আসবে যে বিএনপি রাজনৈতিকভাবে এই মামলাগুলোকে ব্যবহার করেছে। 4 হচ্ছে, একটা নির্বাচন। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের ব্যাপারেও কি ঐক্যমত হয়েছে? কোন দল চাইছে দ্রুত নির্বাচন, যেটা মঞ্জু ভাইয়ের ভাষায় দ্রুত বিপদ ডাকা, কোন দল চাইছে পরে নির্বাচন। এখানেই শেষ না, বাহাসের শেষ এখানে না, বাহাসের শুরু এখানে। কোন মানুষ চাইছে, কোন গোষ্ঠী চাইছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে।
আওয়ামী লীগের রিজার্ভ ভোট 33%, কমে গেছে 15 বছরে, ধরলাম কত কমছে, 25%। আপনি 25% মানুষ, একদম মানে বেয়ার মিনিমাম ধরে কথা বলতেছি, এই 25% মানুষকে ভোটের ময়দানের বাইরে রেখে আপনি কি করে একটা ঐক্যবদ্ধ এবং সহিষ্ণু বাংলাদেশ তৈরি করবেন? আর দুই হচ্ছে, যদি আপনি তাদের ভোটে আনেন, গ্রাউন্ড রিয়ালিটি কি হবে? কারণ এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই, কথা সত্য, এখনো কিন্তু মানুষ ওই 1.5 মাসের ক্ষত রিমুভ হয় নাই। সো এই যে আওয়ামী লীগের নির্বাচনে আসার পরে প্রার্থীরা প্রচারণা চালাবে, নির্বাচনে দাঁড়াবে, ভোটে যাবে, তখন গ্রাউন্ডে যে রক্তারক্তি, মারামারি, হানাহানি, সেটা আপনি বন্ধ করবার মতো পুলিশ ফোর্স, বিজিবি ফোর্স, আনসার ফোর্স, আপনার কি ফোর্স গুলো আছে কিনা? দর্শকের জন্য আমি শুরুতে বলেছিলাম রুমিন ফারহানা আসলে কার। তার বক্তব্য থেকে স্পষ্ট হলেন যে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাসীর সাথে জড়িয়ে গিয়েছে নানা জায়গা থেকে। উনার কাছে কমপ্লেন আসছে সকাল বিকাল। আর যদি না এই মুহূর্তে নির্বাচন দ্রুত গতিতে বিএনপি চায় আর নির্বাচন দ্রুত গতিতে হয়, তাহলে কি সমস্যা হবে সেগুলো রুমিন ফারহানা বললেন। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় থেকে শুরু করে জনাব তারেক রহমান থেকে শুরু করে সকলেই চাচ্ছে দ্রুত গতিতে কম সময়ের ভিতরে নির্বাচনটা হয়ে যাক, নতুবা দেশের মধ্যে যে বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন মতের আর দলের জন্য কাজ করছে তা পরিষ্কার হচ্ছে। ইতিমধ্যে জামাত পরিষ্কার ডিক্লার দিচ্ছে আগামী 6 মাস থেকে 1 বছরের ভিতরে নির্বাচন হতে হবে। তাহলে রুমিন ফারহানা কোন দল করেন? জামাত করেন না বিএনপি করেন, নাকি সজীব ওয়াজেদের সাথে আতাত করে বিএনপি জামাতকে বাইরে রেখে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? কারণ উনার জন্ম হয়েছে এক আওয়ামী লীগের শীর্ষ নেতার সন্তান। উনার বাবা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জয়েন্ট সেক্রেটারি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্নে আওয়ামী লীগের যখন সেক্রেটারি ছিলেন শেখ মুজিবুর রহমান, তখন উনার বাবা ছিলেন জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের। প্রিয় দর্শক, সেই কারণে কি উনি ঘুরে ফিরে আবার আওয়ামী লীগে ফেরত যাওয়ার চিন্তা করছেন কিনা, এই প্রশ্ন মিলিয়ন পাউন্ডের আপনাদের কাছে রাখলাম। আপনারা কমেন্ট করে রুমিন ফারহানার এই বক্তব্য শোনার পরে আপনাদের মতামত তুলে ধরবেন আমাদের কেটিভি 24 এর এই কমেন্টস করে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার বক্তব্য হলো, এই ধরনের রুমিন ফারহানা দিয়ে আর তাদেরকে দিয়ে কি জনাব তারেক রহমানের ধানের শীষ ঘরে ঘরে পৌঁছানো সম্ভব? তারা যদি মডেল হয়, আইডল হয় বিএনপির, তাহলে বিএনপির জন্য কি বিপদ আসতে পারে বলে আপনারা মনে করছেন? আরেকটা বিষয় হলো, রুমিন ফারহানার সাথে আমি সরাসরি দ্বিমত করছি। সে বলেছে আওয়ামী লীগের 33% ভোট ছিল, এখনো কম করে হলেও 25% ভোট আছে। আমি রুমিন ফারহানাকে আঙ্গুল দিয়ে দেখাতে চাই, 24 সালের 7 জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছে 2%। আওয়ামী লীগের ভোট ছিল 2%, তাহলে 2% ভোট আওয়ামী লীগের আছে বর্তমানে, আমি মনে করছি। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, কারণ আমরা সর্বশেষ নির্বাচনে জনগণ 2% ভোটার আওয়ামী লীগের গিয়ে ভোট দিয়েছে ডামি মামি নির্বাচনে। তাই সেই 2% ভোট বাদ রেখে আমরা যদি 58% জনগণকে নিয়ে আগামী সংসদ নির্বাচন করতে পারি, তাহলে সেই 58% সংসদের ভিতরে যদি 51% কাস্টিং হয়, তাহলে আমি যতটুকু জানি নির্বাচনটি সঠিক হয়েছে, নির্বাচনটি বৈধ হয়েছে বলা যাবে। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী আবার একটি কলাম লিখলেন এবং কলাম লিখে তিনি রীতিমতো আরেকটা বোমা ফাটালেন। এই কলামটা হচ্ছে হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রংবদল। আমরা জানি যে জনতার চোখ নামে একটা মানবজমিনের আরেকটা পত্রিকা, সেই জনতার চোখে মতিউর রহমান চৌধুরী কলাম লিখেছেন এবং কলামে তিনি কিছু সত্য উপস্থাপন করেছেন। সেটা হচ্ছে যে বিশেষ করে 2টা তথ্য তিনি খুবই গুরুত্বপূর্ণ। সেটা একটা হচ্ছে যে ক্যান্টনমেন্টে যে 624 জন আশ্রয় নিয়েছিল হাসিনা পালানোর পর জীবন বাঁচাতে, সেই 624 জনের সবাই নিজ নিজ দায়িত্বে চলে গেলেও একজন কিন্তু টিকে রয়ে গিয়েছেন। কে সেই ব্যক্তি এবং কি তার উদ্দেশ্য, সেটা আমরা জানবো। এবং আরেকটা হচ্ছে যে 12 জন আওয়ামী লীগ নেতা তারা নতুন করে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে চান। তাহলে এই 12 জন কারা এবং এখানে শেখ হাসিনার সায় রয়েছে কিনা, এসব বিষয়গুলো অবশ্যই আমরা আলোচনা করবো। আমি একটু কলামটা পড়ে শোনাই, আপনারা অধৈর্য হবেন না, আর যারা অধৈর্য হবেন তারা একটু টেনে শেষ দিকটা দেখতে পারেন, তবে পুরোটা দেখলে ভালো বলে আমি মনে করি। মতিউর রহমান চৌধুরী লিখেছেন যে ক্ষমতার নেশায় শেখ হাসিনাকে পেয়ে বসেছিল। ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, টানা 15.5 বছর শাসন করেও কিন্তু তিনি ক্লান্ত নন। যে করেই হোক তাকে ক্ষমতায় থাকতেই হবে। তাই প্রতিবার নির্বাচন এলেই নানা ফন্দি ফিকির, 1-11 নায়কদের সঙ্গেও সমঝোতা করে 2008 সালে শেখ হাসিনা নির্বাচনে জয়ী হন। যদি খালেদা জিয়া আপোষহীন না হতেন তাহলে অন্য ইতিহাস হতো। খালেদা জিয়া কোনো অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি নন। ওদিকে শেখ হাসিনা হচ্ছে সুযোগ সন্ধানী। একদিকে ভারত, অন্যদিকে 1-11 শাসকদের সঙ্গে আপোষে যান শেখ হাসিনা বিনা শর্তে। এর আগের ইতিহাস অনেকটাই বিতর্কিত, অনেকটাই নাটকীয়, ঠিক সাইবার ক্রাইমের মতো। আড়ালে আবডালে অপরাধ করে হাসিনা নিজেকে সহিহ হিসাবে জাহির করতেন এবং হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শুরু থেকেই আশ্রয় নেন নানা কূটকৌশলের। বিএনপি এবং জামাতকে তারা স্তব্ধ করে দিতে চান। বিডিআর হত্যাকাণ্ড ঘটে তারই ধারাবাহিকতায়। প্রধান বিরোধী দল বিএনপি যাতে চ্যালেঞ্জ ছুটতে না পারে, সেজন্য হাসিনা আগাগোড়াই ছিলেন কর্তৃত্ববাদী এবং তিনি নিজেকে ক্ষমতার কাছে আপোষহীন করে তোলেন, বিসর্জন দেন সকল নীতিনৈতিকতার।
বিচার ব্যবস্থাকে নিয়ে যান হাতের মুঠোয়। একদিন যে ক্ষমতা ছাড়তে হবে, সকল ক্ষমতার যে শেষ আছে, এইটা হাসিনার ডিকশনারিতে ছিল না। কাছের পেছনে যে অন্য কোনো ইতিহাস লুকিয়ে থাকে তা তিনি মানতেন না। তার ভিতরে জ্বলছিল প্রতিশোধের আগুন, যে করেই হোক বাবার হত্যার বিচার করতেই হবে। এজন্য তিনি নিজের দল আওয়ামী লীগকে বলি দেন, গড়ে তোলেন একটি বিশেষ বাহিনী, যাদের কাজ ছিল ছায়ার সঙ্গে যুদ্ধ করা। পরিবারই ছিল হাসিনার কাছে মুখ্য। চারদিকে এত মানুষ খুন হচ্ছে পরিকল্পিতভাবে, কিন্তু ভাব দেখাতেন তিনি কিছুই জানেন না। তার অভিনয়ও ছিল খুবই নিখুঁত এবং তার নীরব সাক্ষী ছিল দেশের জনগণ। দেশ থেকে টাকা বিদেশ যাচ্ছে, তিনি লোক দেখানো তদন্ত কমিটি করতেন, অথচ তার জানা মতেই এই কারবারিরা নানা কৌশলে টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে, সব তার নিজের লোকেরই। আখেরে দেখা গেল যে বাংলাদেশটা ফোকলা হয়ে গিয়েছে। ক্ষমতা আর টাকা ছাড়া হাসিনা কিছুই বুঝতেন না। শুরুতে অবশ্য দেশ গড়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করেছেন তিনি, কিন্তু অন্যায় অবিচার যখন নিত্যদিনের সঙ্গী, তখন তিনি আরও বেপরোয়া হয়ে গেলেন। মিডিয়াগুলো সম্পূর্ণ কবজায় নিয়ে নিলেন, বুদ্ধিজীবীরা নির্বাক হয়ে গেল, লোভের কাছে বুদ্ধিজীবীরা নিজেদেরকে বিকিয়ে দিল, এবং হাসিনার শাসনের শুরুটা ছিল আলোচিত এবং রহস্যজনক। 1996 থেকে 2001 পর্যন্ত ছিলেন অন্য এক হাসিনা। সুযোগও ছিল কম, ক্ষমতাও ছিল নিরঙ্কুশ না, পার্লামেন্টে বিএনপির বড় একটা আসন ছিল, কাজেই সংবিধান পরিবর্তন করার সুযোগও ছিল না। কিন্তু 2001 সালের নির্বাচনে হেরে গিয়ে হাসিনা আবারও ফুঁসে ওঠেন, অবাস্তব কিছু বিষয় সামনে এনে নিজেকে আরও ক্ষমতা পাগল করে তোলেন, কৌশল আটেন এবং ভারতের সঙ্গে আপোষ করেন। তখন দেশ এবং জনগণ হাসিনার কাছে তুচ্ছ, ক্ষমতাই সব। বিএনপির ব্যর্থতা সুযোগে পদ্মার আড়ালে ভারতের সঙ্গে চলে যান সমঝোতায়, আর এই সমঝোতা করেন তিনি বিদেশে বসেই, সই করেন আসন বাগাবাগির একটি অলিখিত চুক্তিতে। 2008 নির্বাচনের নেপথ্যের কারিগররা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষের দুতিয়ালিতে রাজি হন। মানে 8 সালে যে ফখরুদ্দিন মইনুদ্দিন, তারা তৃতীয় পক্ষ মানে ভারতের মধ্যস্থতায় রাজি হন। একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা রোজকা ডায়েরি থেকে বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি সেই চাঞ্চল্যকর তথ্য? সেই তথ্য হচ্ছে যে খালেদা জিয়া জানতে পেরেছিলেন যে 2008 সালের নির্বাচনের আগেই ভারতের মধ্যস্থতায় সেনাপ্রধান মইনুল আহমেদের সঙ্গে শেখ হাসিনার চুক্তি হয়ে গিয়েছে যে শেখ হাসিনাই ক্ষমতায় আসতেছে, কাজেই এখানে বিএনপির নির্বাচনে যাওয়ার কোনো মানেই হয় না। খালেদা জিয়া বলেছিলেন যে নির্বাচন বয়কট করা আমরা যাব না, কিন্তু বাদ সাধেন জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেন যে ম্যাডাম চলে নির্বাচনে যাই, আরে আমরা ডেফিনেটলি জয়ী হব, জনগণ আমাদের পক্ষে। আমি মনে করি নির্বাচন বয়কট করা হবে মস্ত বড় রাজনৈতিক ভুল। এবং সেনাদের পাতানো ফাঁদে কিন্তু পা দিয়েছিলেন মুজাহিদ, কারণ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মইনুল আহমেদ লুক দিয়ে বলেছিলেন যে তোমরা নির্বাচনে যাও, গেলে কিন্তু আমরা নির্বাচনটা নিরপেক্ষ করব। তো আলী আহসান মোহাম্মদ মুজাহিদিন এই চিন্তা ভাবনা করেই বেগম জিয়াকে বুঝিয়েছেন যে ম্যাডাম নির্বাচনে না যাওয়াটা ভুল হবে, চলেন আমরা নির্বাচনে যাই। এবং এর কঠিন মূল্য কিন্তু জামাত নেতারা দিয়েছিলেন, এবং এই আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তার এই ভুলের মাসুল দিয়েছিলেন তার নিজের জীবন দিয়ে। যুগে যুগে জামাত নেতারা এভাবেই নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন। খালেদা জিয়া অবশ্য একবার জামাতকে ক্ষমতার স্বাদ দিয়েছিলেন। হাসিনা বিশ্বাস করতেন ভারত যেহেতু আছে তাই দুনিয়ার আর কাউকে পরোয়া করার দরকার নেই। এবং এই আমেরিকা কিন্তু প্রথম হাসিনাকে ক্ষমতা শুরুতে সমর্থন যুগে আসছিল, এবং ভারতও হাসিনাকে এমন ধারণা দিচ্ছিল যে ভারত যেহেতু আছে তাই হাসিনার কাছ থেকে কেউ ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না। এবং বিএনপি জামাতকে এমনভাবে ম্যানেজ করা হবে যাতে বিএনপি জামাত কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু ভারত হাসিনাকে একটা বিষয় হুঁশিয়ার করেছিল যে কোনো অবস্থাতেই বাপের মতো একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করা যাবে না, তথাকথিত মিথ্যা গণতন্ত্রের লেবাস পরিয়ে দিতে হবে। হাসিনা তখন বাকশাল না করে অন্য কায়দায় অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে উদ্যোগী হন, যেমন খালেদা জিয়াকে জেলে নেন একটা সাধারণ মামলায়। আবার লন্ডনে তারেক রহমান কি করতেছে না করতেছে এইটার গতিবিধি লক্ষ্য করার জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করেন। পর্যায়ক্রমে 3 জন করে গোয়েন্দা কর্মকর্তা লন্ডনে অবস্থান করতেন। তারা লন্ডনে অবস্থান করে তারেক রহমানের গতিবিধির উপর লক্ষ্য রাখতেন, এবং লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে তাদের খাওয়া দাওয়া এবং আনুষঙ্গিক খরচপাতি বেতন দেওয়া হতো। 3 জন কর্মকর্তা 4 মাস থাকতেন লন্ডনে, তারা চলে আসলে আবার 4 জন আসতেন, এভাবে 4 মাস পর বদল করতেন। তো 3 4 12 এভাবে সারা বছরই তারেক রহমানের উপর নজরদারি করার জন্য 3 জন গোয়েন্দাকে লন্ডনে রাখতেন জনগণের করের টাকা খরচ করে। জনগণের টাকা এভাবেই অকাজে ব্যবহার করতেন হাসিনা। এসব কাজে কতিপয় চিহ্নিত ব্যবসায়ী ছিলেন নেপথ্যের কারিগর। বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে এক উগ্র ধর্মীয় শক্তির উত্থানকে সম্ভাব্য করে তোলেন, যার পরিণতিতে দেশটা এখন উল্টো পথে যাত্রা শুরু করেছে। পশ্চিমা শক্তি এখন বলতেছে আরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এ তো দেখি আফগানি হাওয়া, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কলেজগুলোর দিকে নজর দিলেই আলামত দেখতে পাবেন। গণতন্ত্রহীন দেশে এমনটাই হয়ে থাকে, এবং বিপ্লবের পর মিশর সহ কিন্তু অনেক দেশেই এমনটা ঘটেছে যে উদার গণতান্ত্রিক শক্তির মাধ্যমে আন্দোলন হয়েছে, তারা কিন্তু এই বিপ্লবের কোনো ফায়দা নিতে পারেনি বা ভাগিদার হতে পারেনি। জুলাই আগস্ট অভ্যুত্থানে এমনটাই দেখা গিয়েছে। ক্ষমতায় না গিয়েও দৃশ্যপটে তারা, পরিণতিতে হাসিনাও নেই, বঙ্গবন্ধুও নেই, আওয়ামী লীগও নেই, এমনকি ধানমন্ডি 32 নম্বরে বাতি জ্বালানোর মতো কেউ নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সামনে ঠিক কি অপেক্ষা করতেছে? মতিউর রহমান চৌধুরী বলেন যে ভালো কিছু অপেক্ষা করতেছে না, তা কিন্তু দিবালোকের মতো স্পষ্ট। হাসিনা জেনে বুঝেই এই পরিস্থিতির দিকে দেশটাকে ঠেলে দিয়েছেন।
এবং ভারতের আশকারা পেয়ে হাসিনা আমেরিকাকে সকাল বিকাল গালি দিতেও ভুল করেননি। এতে হাসিনা কি হলো, ক্ষমতাও গেল এবং অডেল টাকা নিয়ে ভারতে বসেও শান্তি নেই, কারণ দেশটা হাতছাড়া হয়ে গিয়েছে, ক্ষমতা হাতছাড়া হয়ে গিয়েছে। ওদিকে আবার উপদেষ্টা মাহফুজের মতো সীমানা বদলের চিন্তায়ও অনেকে বিভোর। এই যেই উপদেষ্টা মাহফুজের মতো একজন লোক এইরকম ফেসবুকে স্ট্যাটাস দেয়, এটা যে একটি আত্মঘাতী ভাবনা। ভাগ্যক্রমে আমরা একটি জনপ্রিয় দুর্বল সরকার পেয়েছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শেষ দিকে 14 দলের এক বৈঠকে নেতারা হাসিনাকে বলেছিলেন যে শক্ত হাতে দমন করুন, কোনো ছাড় দিবেন না। এই যে এই হাসানুল হকিনু, তারপরে রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, নজিবুল বশর মাঝভান্ডারী, তারপরে এই জাতীয় পার্টির কিছু নেতা, তারা বলেছিলেন যে শক্ত হাতে দমন করুন, কোনো ছাড় দেবেন না। এই যখন অবস্থা, তখন একজন নেতা হাসিনাকে বলেন যে আপা ক্যান্টনমেন্টের দিকে নজর রাখুন। হাসিনা এই নিয়ে কোনো মন্তব্য না করলেও তখন তার চেহারায় খুবই চিন্তার ভাঁজ দেখে নেতারা। ক্ষমতার ভারসাম্য না রাখায় হাসিনার 15.5 বছরের শাসন ভেঙে খান খান হয়ে যায়। প্রতিশোধের আগুন যে সর্বনাশ ডেকে আনে, তা হাসিনা এখন হারে হারে টের পাচ্ছেন। সম্পূর্ণ ভারত নির্ভর হাসিনা যদি একটা বিকল্প কোনো পথ খোলা রাখতেন, তাহলে এইরকম বিপর্যয় নেমে আসতো না। এখন মজার ব্যাপার হচ্ছে যে ভারতের জন্য হাসিনা এত কিছু করলেন, সেই ভারতই এখন বলতেছে যে তারা হাসিনার মুখের কথার দায়িত্ব নেবে না। কেউ কেউ বলছেন যে ভারতকে চেনা কিন্তু বড়ই কঠিন। দুই দেশের সম্পর্ক নিয়ে যখন টান টান উত্তেজনা, তখন ভারত তাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে ঢাকায় পাঠায় এবং গোপনে এই বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন। এখন প্রশ্ন হচ্ছে যে সৌজন্য সাক্ষাৎ কি ঘণ্টাব্যাপী হয়? এবং এই যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করবেন গোপনে, এটা কি সরকার আগে থেকে জানতো? এবং তাদের ভিতরে কি কথা হলো? নাম প্রকাশ না করার শর্তে একজন অভিজ্ঞ কূটনীতিক মানবজমিনকে বলেন যে যেটা সত্য সেটাই ভারত তার কাজকর্ম দিয়ে বুঝিয়ে দিয়ে গেল। দৈনিক সমকাল একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে আজ। মানে খুব গরম বলি না আমরা, খুব গরম কোনো বিষয় না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। আমি রিপোর্টটা মূলত পড়তে চাই, এটাতে খুব বেশি নিজের টেক বলার জায়গা নেই, যা আছে সেটা বলবো শেষে, কিন্তু এই রিপোর্টটা পুরোটা একটু আমাদের শুনে রাখা দরকার। আমি পুরোটাই পড়বো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, এটা একটা রেকর্ড থাকুক, এবং আপনারা অনেকেই হয়তো পড়েননি, তাই আমার মনে হলো যে আপনাদের কাছে এই রিপোর্টটা একটু আনা দরকার। এটা আমাদের এই সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে আমাদের এই গণঅভ্যুত্থান প্রশ্নে। হেডলাইন হচ্ছে জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার। অন্তর্বর্তী সরকারের আহ্বানে দুদফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে, তবে সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় নির্দিষ্ট সময় তারা প্রতিবেদন দিতে পারেনি বলে জানিয়েছে। জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সমকালকে জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদের আমন্ত্রণ জানায়। বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ এবং অনেক অপরাধী তথ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা লক্ষ্য করা গেছে, যা মোটেও কাম্য নয়। এ কারণে তথ্য অনুসন্ধান দল তাদের প্রতিবেদন শেষ করতে পারছে না। অবশ্য নতুন করে জানুয়ারির মধ্যভাগে প্রতিবেদন শেষ করার লক্ষ্যে কাজ চলছে। পূর্ণাঙ্গ তথ্যপাত্র না পাওয়ায় প্রতিবেদনও অসম্পন্ন হবে বলে তিনি জানান। খেয়াল করি আমরা বিভিন্ন ক্ষেত্রে যেসব তথ্য চাওয়া হচ্ছে বিভিন্ন আহত নিহতদের, সেগুলো ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে এবং কোনগুলো পাওয়া যাচ্ছে না আমরা একটু পরে বুঝবো, এবং শুনতে শুনতেই আমার মনে হয় আমরা বুঝে ফেলবো সরকার কেন এই গড়িমসি করছে। এটা স্বীকারও করেছে সরকার। এখানে স্পেসিফিকলি একজনের নাম আছে, যার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৌফিক হাসান। তিনি বলেন, তথ্য অনুসন্ধান মিশনের চাহিদার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে যেসব তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেগুলো তাদেরকে দেওয়া হয়েছে। তিনি জানান, জাতিসংঘের যে স্বীকৃত পদ্ধতি আছে তথ্য অনুসন্ধানী দল সেটাই করতে চাইছে। সেখানে তারা আবার যে তথ্য পাবে সেটা তারা গোপনীয়তাও রক্ষা করবে। তারা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটনার মূল উৎস বিশ্লেষণ ও ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সুপারিশ করবে, কিন্তু আসলে এগুলো হয়নি। সরকারের সংশ্লিষ্টরা জানান, সরকারের আমন্ত্রণে আগস্টের শেষের দিকে প্রাথমিকভাবে তারা আসে। তাদের হাইকমিশনের মানবাধিকার হাইকমিশনের 3 সদস্য কীভাবে কাজ করবেন, কীভাবে কী সহযোগিতা লাগবে এগুলো জানান এবং সরকারের কাছ থেকে কী প্রয়োজন সেগুলো তারা জানিয়েছিলেন। তারপর মূল তদন্ত দল আসে সেপ্টেম্বরে এবং তারা বিভিন্ন জেলা সফর করে মাঠ পর্যায়েও আসলে তথ্যপত্র নিয়ে ফিরে যায়। এই তথ্যানুসন্ধান নিয়ে আবারও জাতিসংঘের কর্মকর্তা বলছেন, ঢাকার পক্ষ থেকে তদন্তের স্বার্থে সব তথ্য দেওয়ার কথা নিশ্চয়তা দেওয়া হয়েছিল, কিন্তু চাহিদা অনুযায়ী নথি মেলেনি। সরকার তথ্য দিয়েছে, তবে আংশিক। বিশেষ করে এই জায়গাটা আমরা দেখি, জুলাই ও আগস্টে ছাত্র জনতার উপরে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিষয়ে তথ্য চেয়ে তেমন সাড়া পাওয়া যায়নি। আমরা এই যাই প্রধান কারণ বলে মনে করি, এবং এইখানে সরকার এটা ইচ্ছাকৃত গড়িমসি, এটা মানে গড়িমসি, এটা পরিকল্পিতভাবে এটা দেওয়া হয়নি এবং এটা সরকার ঠিক করছে কিনা আমরা সেই আলোপটাও আসলে করব। তারপর বাংলাদেশকে 24 অক্টোবর সময় বেঁধে দেয়, 30 সেপ্টেম্বরের মধ্যে তথ্য দিতে দেয়, তাও হয়নি। পরে 9 নভেম্বর বেঁধে দেয়, এবারও ব্যর্থ হয়েছে। আবার নতুন করে সময় দেওয়া হয়েছে, বাট তার মানে বারবার তারিখ বেঁধে দেওয়ার পরও সরকারের দিক থেকে তথ্য দেওয়া হয়নি। তাহলে প্রাথমিকভাবে মনে হতে পারে যে সরকারের ইনএফিসিয়েন্সি আছে কিনা। ইনএফিসিয়েন্সিও আছে, কোনো সন্দেহ নেই, কারণ এই আহতদের ক্ষেত্রে আমরা চিকিৎসার ক্ষেত্রে চরম ইনএফিসিয়েন্সি দেখেছি সরকারের। আমরা শুধু একটা মন্ত্রণালয়কে যেন দায়ী না করি, অ্যাজ এ হল পুরো সরকারের এই দায় আছে, তাদেরকে এটা নিতে হবে। এবং একই সাথে এখন দেখছি তথ্য অনুসন্ধান বা এই তথ্যগুলো দিতে ইনএফিসিয়েন্সি আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে না, সেটাও খুব নিশ্চিত। এবার যে জরুরি কথা, সরকারের উচ্চ পর্যায়ে এক কর্মকর্তা বলছেন, এখানে অনেক জবাব পাওয়া যাবে।
অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার পাশাপাশি একটি ভিতের উপরে টিকে রয়েছে। জুলাই আগস্টে বাহিনীগুলো যে ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে তা নিজ দেশের নাগরিকদের প্রতি সম্ভব ছিল না। ফলে সরবরাহ করা তথ্য বাহিনীগুলোর বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। সরকার মনে করছে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের তথ্য গেলে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে, তেমনি বাহিনীগুলো বিশ্বের নানা সমালোচনা হয়রানির মুখে পড়বে। অন্তর্বর্তী সরকার নতুন করে দেশকে গড়ে তোলার কাজ ব্যাহত হবে। বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর নেতৃত্বের সঙ্গে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একাধিকবার জাতিসংঘের দল অনুরোধ জানালেও সাড়া মেলেনি। কি তথ্য চেয়েছিল? 16 ধরনের, তার মধ্যে 1 থেকে 15 আগস্ট মানে 1 জুলাই থেকে তাদের তথ্য নাম, তারিখ সহ লিঙ্গ, বয়স ও ধর্ম অনুযায়ী দিতে হবে। মৃত্যুর কারণও জানাতে চায় তারা। নিরাপত্তা বাহিনীর কতজন সদস্য এই সময়ের মধ্যে নিহত ও আহত হয়েছেন তাও জানতে চেয়েছিল অনুসন্ধান দল। জুলাই আগস্টে সামরিক, আধা সামরিক ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে প্রতিনিধি দল। কোন শহরে কোন বাহিনীর ইউনিট কারা সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে নথিসহ তথ্য চাই। এর পাশাপাশি কোন ধরনের অস্ত্র ও গুলি ব্যবহার করা হয়েছে, ছাত্র জনতার বিরুদ্ধে হেলিকপ্টার গাড়ি সহ সব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, কোথায় এগুলো মোতায়েন করা হয়েছে তাও জানতে চেয়েছে। ছাত্র জনতার বিরুদ্ধে যেগুলো একটু মন দিয়ে শুনি, অভিযান পরিকল্পনা, বল প্রয়োগের মাত্রা, রুলস অফ এনগেজমেন্টের লিখিত SMS অথবা মৌখিক নির্দেশে তথ্য চেয়েছে। কি পরিস্থিতিতে অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়া হয়েছে তারও তথ্য চেয়েছে। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কোথায় রাখা হয়েছিল, কোথায় কারা আটক করেছিল, আটকের দায়িত্বে কারা ছিল সেটাও তারা জানতে চেয়েছে। কি ধরনের অভিযোগ করা হয়েছে যারা আটক হয়েছে তাদের, এবং আইনি ভিত্তি জানতে চেয়েছে। গ্রেপ্তারের ক্ষেত্রে এবং গ্রেপ্তারের পর কি নির্দেশনা ছিল, আহতদের চিকিৎসা সেবার ক্ষেত্রে কি করা হয়েছে এগুলো। বর্তমানে কি ধরনের ফৌজদারি তদন্ত চলছে, তার পরিপ্রেক্ষিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়। কারা নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল, সহিংসতার নির্দেশ দিয়েছে তারাও তথ্য চেয়েছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার প্রতিবেদনও চায় তথ্যানুসন্ধানী দল। এছাড়া কারফিউ সংক্রান্ত প্রতিবেদন, সংখ্যালঘুদের উপর আক্রমণ, নারী সহ যৌন নিপীড়ন, আন্দোলনকারী রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিকদের উপরে নজরদারি, হুমকি ও ভয়ভীতি দেখার বিস্তারিত তথ্য চেয়েছে জাতিসংঘ। আমরা একটা জিনিস খুব খোলাখুলি বুঝতে পারছি, এই তথ্যগুলো বিশেষ করে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট তথ্যগুলো দিতেই গড়িমসি হচ্ছে। মানে আমরা একটা জিনিস একটু মাথায় রাখবো, ভাবমূর্তির কিছু ছিল না তো, মানে কার ভাবমূর্তি রক্ষা করতে চাইছে সরকার? বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নিশ্চিতভাবেই শেখ হাসিনার পেটোয়া বাহিনীতে পরিণত হয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরাসরি যদি বলে মূলত পুলিশ এবং র্যাব, র্যাবের মধ্যে হয়তো কিছু সামরিক বাহিনীর সদস্য ওখানে আছেন। সুতরাং সিস্টেম্যাটিকলি ওই সময় সবচেয়ে বেশি কাজ তারা করেছেন। সেনাবাহিনী যে সময় নেমেছে, সেই সেনাবাহিনী নামার পর সেনাবাহিনীর দিক থেকে অন্তত ছাত্রদের উপরে, জনতাগণের উপরে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা আমরা দেখতে পাই না। আর যদি কেউ করে থাকেন সেটা শেখ হাসিনার দায়। আমরা এই কথাটা বলছি, আমাদের বাহিনীগুলো কেন এটা তাদের দায় বলে মনে করছেন? আমি খুব সিরিয়াসলি মনে করি এই তথ্যগুলো বের করা দরকার, এগুলো আমাদের স্বার্থেও দরকার। এই দেশের জনগণের উপরে এই রকম বিভৎসতা চালানোর পর বাহিনীর যে অংশগুলো এটাতে নীতি নির্ধারণী ক্ষেত্রে জড়িত ছিল, নীতি নির্ধারণী ক্ষেত্রে জড়িত ছিল, তাদেরকে ধরতে, তাদেরকে অভিযুক্ত করতে আমাদের সমস্যা কেন? এই আমরাই কি তাহলে মনে করছি যে আমরা আসলে শেষ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো? আর দ্বিতীয় কথাটা হচ্ছে, নিরাপত্তা বাহিনী যদি এটা না করে, তাদেরকে যদি আমরা ছাড় দিই, তাহলে শেখ হাসিনাকে আমরা কিভাবে অভিযুক্ত করতে চাই? আমরা তো জাতিসংঘের তদন্তের মাধ্যমে প্রাপ্ত জেনুইন তথ্য আমরা দিচ্ছি না। সেটা আমাদের শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগতে পারতো। ওটা একটা অকাট্য প্রামাণ্য দলিলের মতো কাজ করতো যে কিভাবে এই প্রসেসটা হয়েছে। অনেক কিছু তারা জানতে চেয়েছে। বল প্রয়োগ করতে কে বলেছে, কোন ইউনিট সিদ্ধান্ত নিয়েছে, কতটুকু বল প্রয়োগ করা হবে, গুলি কখন করা হবে, কি ধরনের গুলি ব্যবহার করা হবে, বন্দুক কে দিয়েছে, এই যাবতীয় সবগুলো নীতি নির্ধারণী সিদ্ধান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করা যায়, সেটা শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে। এবং এটা করে আসলে আদতে শেখ হাসিনার বিচারকেও কিন্তু আমরা দুর্বল করে দিচ্ছি, নিশ্চিতভাবেই করছি। আমাদের বাহিনীগুলো, আমরা এখন যদি আরো খোলাখুলি কথা বলি, জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে আমাদের সামরিক বাহিনী, এমনকি পুলিশও কাজ করে, এতে সমস্যার কিছু নেই। বাংলাদেশে এখন একটা নতুন সরকার আছে, যারা শাস্তিপ্রাপ্ত হবেন তাদেরকে আমরা শাস্তি নিয়ে দেখিয়ে দেবো যে যারা এসব করেছেন তাদেরকে আমরা শাস্তি দিয়েছি। এই শাস্তি দিয়ে বাকি বাহিনী তো শেখ হাসিনার অধীনে না, বাকি বাহিনী এখনকার অন্তর্বর্তী সরকারের অধীনে এবং ভবিষ্যতে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে তারা কাজ করবে। এবং আমরা এক্সপেক্ট করি তারা বিভৎসতা শেখ হাসিনার সময় যা করতেন তা করবেন না, তারা একটা পেটোয়া বাহিনীর মতো কাজ করবেন না, তারা একটা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মতো কাজ করবেন। তাহলে তাদের ওই জায়গায় অবস্থান ধরে রাখতে সমস্যা হবে কেন? সমস্যা হওয়ার কোনো কারণ নেই তো। ইটস অল অ্যাবাউট কমিউনিকেটিং। সরকার এইসব যুক্তি তথ্য দিয়ে সেসব অথরিটির সাথে কথা বলুক। শেখ হাসিনার কাজের দায় আমাদের বাহিনীগুলো কেন নেবে? এবং আমরা আমাদের বাহিনীর ক্ষেত্রে যারা ইনভলভড ছিল তাদেরকে আমরা শাস্তি দিয়েছি। আমরা ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলছি তো। এছাড়াও পরবর্তী পর্যায়ে যেসব মামলা হয়েছে, আমি ধারণা করি সব মামলার ব্যাপারে সরকারের গড়িমসি থাকতে পারে, কারণ বহু ক্ষেত্রে মামলা খুব জেনুইনলি হয় নাই। ঢালাওভাবে খুনের মামলায় অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে প্রথম দিন থেকে সমালোচনা আছে এবং সরকারকে ওই সমালোচনা নিতে হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই তথ্যগুলো দিতে হবে এবং যদি ভুল থাকে সেটা শুধরে নিতে হবে। আমাদের খুব দ্রুত জেনুইন মামলা, মানে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে হত্যা, গুম, এগুলোর সাথে ফিনান্সিয়াল করাপশনের প্রচুর তথ্য প্রমাণ আছে, সেগুলো দিয়ে খুব দ্রুত সেগুলো করা উচিত হবে। সেই তথ্য দিতে হবে এবং তাতে যদি কোনো ভুল থাকে সেই ভুল শুধরে নেওয়ার জন্য নিশ্চয়ই জাতিসংঘ সাজেস্ট করবে, সেই সাজেশন আমরা নেব। কিন্তু জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠানকে ডেকে এটা নিয়ে খুব হাইপ তৈরি করা হয়েছিল। আই অলসো স্পোক ইন ফেভার অফ দ্যাট। আমার মনে আছে যে আমি এটাকে বলতে চেয়েছি যে সরকার একটা খুব চমৎকার কাজ করছে ডকুমেন্টেশনের ক্ষেত্রে, কিন্তু আমরা এখন সেই একটা পুরনো লুকোছাপা দেখছি। এবং এটা করে আই রিপিট, শেখ হাসিনা এবং তার যে দালালরা আছেন, তার যে ক্লোজ নেক্সাসের লোকজন আছেন, তাদের বিচার ব্যবস্থাটাকে প্রকারান্তরে ধ্বংস করা হচ্ছে। আমরা পলিটিক্যালি খুব শোরগোল করি, বিচার ছাড়া এটা হতে দেবো না, ওটা হতে দেবো না, ওটা হতেই হবে। কিন্তু আমরা আসলে এখনো আমরা অদক্ষ, অযোগ্য। আমি রিপিট, আমরা অদক্ষ, অযোগ্য। আমরা আন্তরিকভাবে চাইলে ওই কাজগুলো ভালো মতো করতে পারতাম না। আর এখন তো সদিচ্ছার অভাব আমরা দেখছি, এটাকে আমরা ধামাচাপা দিতে চাইছি।
সরকার খুব দ্রুত এই জায়গা থেকে সরে আসা উচিত হবে, কারণ আমরা প্রায় বলি জুলাই আগস্টের স্পিরিট, সে স্পিরিট ও ধারণ করছে না, সে ধারণ করছে না, নানান কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু আমরা দেখছি সরকারি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা শুনেছেন। আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যে আলোচনাগুলো করেছেন সেটিও আপনারা আশা করি শুনেছেন। তো এবং ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে একজন কিন্তু বক্তব্য দিয়েছে, তার বিশ্লেষণটুকু তুলে ধরেছে KTV 24-এর মালিক। তো প্রিয় দর্শক, তার বক্তব্যের সাথে আপনারা একমত কিনা সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর একটা হলো আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসতে পারবে, এটা তো আইনিভাবে কোনো রকমের নিষেধাজ্ঞা নেই, কিন্তু সাধারণ জনগণ কিন্তু চাইছে যে ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, বা আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, এরকম কিন্তু অনেক কথাই শোনা যাচ্ছে। এবং বর্তমানে শুধুমাত্র আওয়ামী লীগ, বিএনপি বা আওয়ামী লীগের সাথে মানে শেখ হাসিনা যেহেতু আওয়ামী লীগের সভাপতি, এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা ধীরে ধীরে বিনষ্ট হচ্ছে এবং এক পর্যায়ে মানে বলতে গেলে যে শত্রুতায় পরিণত হচ্ছে, শুধুমাত্র হাসিনার জন্যই কিন্তু। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমি আর কথা বাড়াবো না। সবগুলো ভিডিও দেখার পরে যদি আপনাদের কিছু বলার থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।